চোদ্দ থেকে 20 বছরের মধ্যে হতে হবে। আমি বললাম এদেরকে বুঝিয়ে দাও, যতক্ষণ না বুঝাইতে থাকবা যে এই কারণে তোমার এটা হলো না। নিবিড় ভাবে কাজ করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আজকে সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা বিগত সময়ে বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হয়েছে। প্রধান আলোচক জনাব অ্যাডভোকেট খান মোহাম্মদ খালিদ সাহেবের হাতে উপহার তুলে দিবেন কুরতুবি মাদ্রাসা টাঙ্গাইলের সদস্য সচিব জনাব মোহাম্মদ রেজাউল করিম। জনাব মোহাম্মদ রেজাউল করিম প্রধান আলোচক মহোদয়ের হাতে উপহার তুলে দিচ্ছেন। প্রধান আলোচক এবং অন্যান্য আলোচক বৃন্দ কুরতুবির জন্য যে দোয়া করলেন, আল্লাহ তাআলা কবুল করুন। আমরা যেন পরিচালনা পরিষদ এবং কুরতুবি যারা রয়েছে তারা একসাথে মিলে যেন কুরতুবির যে ইসলাম ইউনিভার্সিটি সেই পর্যন্ত যেতে পারি এবং কুরতুবির সকল শাখায় এবং সকল অঙ্গনে যেন আমরা সততা, নিষ্ঠা, আন্তরিকতা এবং সর্বোচ্চ যে ইনসাফ, ন্যায় সেগুলো যেন প্রতিষ্ঠার মাধ্যমে আমরা কুরতুবিকে ব্যক্তিগত, পরিবার এবং সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে যেন এই আমাদের আলোকিত শিক্ষাক্ষেত্রে যেন তারা অবদান রাখতে পারে সেই দোয়া কামনা করে দোয়া চাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, আবার যে অংশটা আমাদের মূলধারায় আলিয়া মাদ্রাসা আসতে চায় তাদেরকেও রাস্তা বন্ধ করে দিচ্ছে, দরজা বন্ধ। তাহলে আমাদের এই কথার বই পড়ি, এটা ঘুরবে কিভাবে? আলিয়া টমের যে দ্বন্দ্ব এটা আরো বৃদ্ধি পাচ্ছে এই সমস্ত কারণে। অতএব এগুলো বন্ধ করতে হবে। আমি সচিব মহোদয়ের সাথে একাধিক দিন কথা বলেছি এ ব্যাপারে, তবে বিষয়গুলো এখন এতটা জটিল হয়ে গেছে, আন্তঃ বোর্ডের সিদ্ধান্তের ব্যাপার আছে। সেই শহীদদের রক্তের ঋণ সামান্যতম শোধ করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, আমি ভালো বক্তা নই, আমি সময়ও কম, কিছু অবসর কথা বলবো আপনাদের সাথে, নিজের মাটি মানুষের সাথে কিছু আলাপচারিতা। বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা বিগত সময়ে বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হয়েছে। যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে সে বৈষম্যের অন্যতম একটি বিষয় মাদ্রাসা শিক্ষা। আপনারা জানেন, যারা এই শিক্ষার সাথে জড়িত আছেন বিভিন্নভাবে, এই শিক্ষা ব্যবস্থাকে এই দেশে ধ্বংস করার জন্য হেন কোনো প্রক্রিয়া নাই যা করা হয়নি। বিগত সময়ে মাদ্রাসা শিক্ষা যারা শিক্ষিত হয়েছে তাদের সনদগুলোকে অবমূল্যায়িত করা হয়েছে। মাদ্রাসার সার্টিফিকেট দেখলে তাদেরকে পুলিশ সহ বিভিন্ন ডিফেন্স বাহিনীতে প্রবেশের সুযোগ ছিল না, নিষিদ্ধ ছিল। বিসিএস পরীক্ষায় ভালো ফলাফল করা সত্ত্বেও ভাইভাতে যখন দেখেছে তাদের হাতে মাদ্রাসা বোর্ডের সার্টিফিকেট, তাদেরকে সেখান থেকে বাদ দেওয়া হয়েছে এবং বাদ দেওয়ার যত কৌশল সেগুলো তারা আবিষ্কার করেছিল, তৈরি করেছিল। তার মধ্যে একটি হচ্ছে বিসিএস এর ভাইভাতে 200 মার্ক। আপনি যতই ভালো রেজাল্ট করেন, আপনাকে যদি পছন্দ না হয় ভাইভাতে, চেহারা সুরতে, লেবাসে এবং সার্টিফিকেটে, তাহলে আমি 200-র মধ্যে 50 দিয়ে দিলাম, আরেকজনকে 200-তে 180 দিয়ে দিলাম। লিখিত পরীক্ষায় কোনো কাজ হবে না, ভাই ভাই আসলে এভাবে বঞ্চিত করা হয়েছে, যে কারণে মাদ্রাসা শিক্ষা ব্র্যান্ডিং সমস্যা হয়েছে। মাদ্রাসা শিক্ষার সার্টিফিকেট আইডেন্টিটি ক্রাইসিসে ভুগেছে। আমাদের শিক্ষার্থীরা হীনমন্যতায় ভুগেছে যে এই সার্টিফিকেট দিয়ে তো আমি সমাজে দাঁড়াতে পারবো না, যে কারণে মাদ্রাসা থেকে ছাত্ররা দাখিল পাশ করার পরে একটা বহু সংখ্যক ছাত্র কলেজে চলে গিয়েছে এবং টেনে টেনে আলেম পর্যন্ত পড়লেও তারা আর পরবর্তীতে মাদ্রাসায় তাদেরকে ধরে রাখা যায়নি। এটা হলো বাস্তবতা। এটি ছিল আমাদের আইডেন্টিটি ক্রাইসিস। এখন সময় এসেছে
বৈষম্য বিরোধী আন্দোলনের রক্তের বিনিময়ে আজকের এই নতুন স্বাধীনতা এবং এখানে দাঁড়িয়ে আমাদের সেই বৈষম্য দূর করার জন্য আমাদের ছাত্র ছাত্রী এবং অভিভাবকদের মধ্যে সেই আত্মবিশ্বাস জন্মাতে হবে। আমি আপনাদেরকে সেদিকে আহ্বান করছি যে যারা এখানকার শিক্ষার্থী, মাদ্রাসার শিক্ষার্থী, তাদের আর কোনো আত্মগ্লানি অথবা হীনমন্যতার প্রয়োজন নেই, বরং তোমরা তোমাদের নিজের পরিচয়ে পরিচিত হবে, নিজের সার্টিফিকেটের বলে তোমরা তোমাদের যাদের আসন অলঙ্কৃত করবে, আসন ছিনিয়ে নেবে। সেই সময় সামনে এসেছে। অতএব যারা মাদ্রাসায় পড়ছো তারা মনে করবে এখান থেকে তোমরা যদি যোগ্যতা সম্পন্ন আলেম হতে পারো, তোমাদের মর্যাদা অবশ্যই সমাজ দেবে। সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করার চেষ্টা করছি। আমি মাদ্রাসা বোর্ডে যোগদান করার আগে 30 বছর 4 মাস 15 দিন সরকারি কলেজে চাকরি করেছি। এরপরে গত বছর 31 মার্চ ঢাকা আলিয়ার হেড গভর্নর পদে পদায়িত হই। তারপরে তো গত আজকে 1 মাস 2 দিন মাদ্রাসা বোর্ডে আসার পর আমি বোর্ডে স্লোগান তুলেছি। এটা আমার এখন স্লোগান যে বি পজিটিভ। আমার সহকর্মীদেরকে, অফিসার এবং সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদেরকে আমি বলেছি যে বি পজিটিভ। আমার ব্যক্তিগত রক্ত বি পজিটিভ, আমার মাথাও বি পজিটিভ। আপনাদের রক্ত যাই হোক, মাথাটা বি পজিটিভ বানাতে হবে। মাদ্রাসা বোর্ডে এসে সারা দেশের আলেম সমাজ, শিক্ষক সমাজ লাঞ্ছিত হয়েছে, নিপীড়িত হয়েছে। কারণ বেছে বেছে মাদ্রাসা শিক্ষার প্রতি বিদ্বেষ যাদের ছিল তাদেরকে এই আসনগুলোতে বসানো হয়েছে বিগত সময়ে। এবং আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ, ছাত্র, অভিভাবক তারা মাদ্রাসা বোর্ডে গিয়ে বিভিন্ন সময় নিগ্রহের শিকার হয়েছে, অপমানিত হয়েছে। আমি যোগদান করার পর একদিন পরেই সন্ধ্যার সময় 2 জন অধ্যক্ষ অনেকক্ষণ কথা বলার পরে বেরিয়ে যাওয়ার সময় তারা আবেগ আপ্লুত হয়ে মানে চোখে পানি ধরছে, বলতেছে, স্যার আমরা তো জীবনে এই রুমে ঢুকতে পারতাম না। আমি বললাম যে বলেন কি, মাদ্রাসার অধ্যক্ষ চেয়ারম্যানের রুমে ঢুকতে পারবে না, চেয়ারম্যান কাদের? এই ছিল পরিস্থিতি। ছাত্রদের মাদ্রাসার বিভিন্ন ধরনের সমস্যা থাকে, সেই সমস্যা নিয়ে মাদ্রাসার স্টেক হোল্ডার যারা মাদ্রাসা বোর্ডে গিয়ে নিগ্রহের শিকার হয়েছে। আমি 2 সপ্তাহে 4 দিন নাম এবং বয়স কারেকশনের মিটিং করেছি। মিটিংয়ের পরে আমার পুরাতন সহকর্মী যারা তারা বলতেছে, স্যার এরকম মিটিং তো কোনোদিন দেখি নাই। বলে, আগে কেমন দেখেছেন? বলতে, আগে যারা আসতো ছাত্র শিক্ষক তাদেরকে ধমকের উপর রাখা হইতো, তাদের কোনো কথাই শোনা হতো না। এবং আমি দেখলাম এই নাম সংশোধনী কেউ 3-4 বার করে আবেদন করে প্রত্যাখ্যাত হয়েছে। আমি সবগুলো পজিটিভ করে দিলাম মিটিংয়ের মাধ্যমে। 4-5টা দিতে পারি নাই, সেটা আইনে কুলায় না। বয়স আছে বাকিলে 18, কেউ আছে 22 বছর, কেউ আছে 13 বছর, এরকম দেওয়া যাবে না। 14 থেকে 20 বছরের মধ্যে হতে হবে। আমি বললাম এদেরকে বুঝিয়ে দাও, যতক্ষণ না বুঝাইতে থাকবা যে এই কারণে তোমার এটা হলো না, যে যদি তোমার দাবি অনুযায়ী সার্টিফিকেট সংশোধন করে দেয় তোমার সার্টিফিকেট বাতিল হয়ে যাবে, কাজে এটা করার সুযোগ নাই। যাই হোক, পদ্ধতি আমি জানি, কারণ আমি নিজে এর শিকার হয়েছি। অতএব গুলিস্তানে পড়েছিলাম, সেই কথা স্মরণ করে দিলাম যে শেখ সাদি রহমতুল্লাহ আলীকে প্রশ্ন করা হয়েছিল যে আদব তার কাছ থেকে শিখেছেন। তিনি বলছেন, আজ বেয়াদব থেকে আমি আদব শিখেছি। অর্থাৎ বেয়াদব কোনো আচরণ করার পরে সেটা খারাপ লেগেছে, সেটি আমি মনে রেখেছি, আমি সেই আচরণটি অন্যের সাথে করি নাই। কাজে এখানে কি কি বেয়াদবি হয় সব তা আমি জানি, আমার সাথে করা হয়েছে, সেটি যেন আর না হয়। আমরা তখন আলিম এবং ফাজিলে ইংরেজি ছিল 100 মার্কে, বাংলা ছিল 100 মার্কে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে 100 মার্ক।
তাতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আমাদের কোনো সমস্যা হয় নাই। ওখানে যে ভর্তি পরীক্ষা হতো সেই ভর্তি পরীক্ষা দিয়েই আমরা ভর্তি হয়েছি। কিন্তু পরবর্তীতে মাদ্রাসা ছাত্রদের ঠেকানোর জন্য তারা ধোয়া তুললো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, যে মাদ্রাসার ছাত্ররা ইংরেজি বাংলায় কাঁচা, তারা মাত্র 100 মার্ক পড়ে আসে, অতএব তারা বাংলায় পড়তে পারবে না, ইংরেজিতে পড়তে পারবে না, আইন পড়তে পারবে না, রাষ্ট্রবিজ্ঞান পড়তে পারবে না, এরকম অনেকগুলো সাবজেক্ট নিষিদ্ধ করে দিল, এখানে তাদের পড়া যাবে না। এই বিপদে পড়ে তখন বাধ্য হয়ে মাদ্রাসা বোর্ড সিদ্ধান্ত নিল যে ঠিক আছে ইংরেজি বাংলা 200, 200, 400 হবে। এই যে বোঝা বেড়ে গেল। আমার প্রশ্ন হচ্ছে, একজন ছাত্র উচ্চ মাধ্যমিক পর্যায়ে বাংলা ইংরেজি 100 পড়েছে না 50 পড়েছে না 500 পড়েছে, এটা তো ম্যাটার নয়। ম্যাটার হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা তারা নিয়েছে, সেই ভর্তি পরীক্ষা সে উত্তীর্ণ হয়েছে কিনা, তাদের কৃত প্রশ্নের সে উত্তর দিতে পেরেছে কিনা, এগুলো সবে ফোড়া যুক্তি দিয়ে এগুলো বন্ধ করা হয়েছে। হাইকোর্ট মাদ্রাসা ছাত্রদের পক্ষে রায় দিয়েছে, তারপরে বিশ্ববিদ্যালয়গুলো মানে নাই। বিশ্ববিদ্যালয় এমন জিনিস, তারা সাহিত্য শাসিত হওয়ার নামে স্বেচ্ছাচারিতা করে, পরে বাধ্য হয়ে এই কাজগুলো করা হয়েছে। আমি বিশ্ববিদ্যালয় লেভেলেও আমার পরিচিত জনের মধ্যে কথা বলা শুরু করেছি, এটা ইউজিসির মাধ্যমে পরিবর্তন করতে হবে, যে মাদ্রাসা ছাত্রদের সিলেবাস আগের পর্যায়ে ফিরিয়ে নিতে হবে, 400 টাকা 200 করতে হবে, এবং অপ্রয়োজনীয় কিছু সিলেবাস ঢুকানো হয়েছে, যেটি ঢুকানোর মাধ্যমে একদিকে বোঝা দেওয়া হয়েছে, অপরদিকে মৌলিক যে কোরআন হাদিসের শিক্ষা যারা ভালো আলেম হবে সে পত্রভুক্ত করা হয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে আমাদের অনেক কাজ করতে হবে। আমরা আমাদের অংশীদারদের নিয়ে সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা ইত্যাদি পরিকল্পনা নিয়েছি এবং করা শুরু করেছি, যাতে আমরা সিলেবাস আধুনিকায়ন করতে পারি। আধুনিকায়ন বলতে বিগত সরকারের সময় আধুনিকায়নের নামে তো যাতে আলেম তৈরি না হয় সেই ব্যবস্থা করা হয়েছে। আমরা মূল ধারায় ফিরে যেতে চাচ্ছি, যে এখানে আলেম তৈরি হবে, আলেম তৈরির মাধ্যমে আমাদের মূল উদ্দেশ্য সেটি হবে, সাথে সাথে তারা বৈষয়িক ব্যাপারেও সকল যোগ্যতা অর্জন করবে। এই জন্য আমাদের সংস্কার প্রয়োজন আছে, সিলেবাসের সংস্কার করতে হবে, কারিকুলাম চেঞ্জ করতে হবে, এগুলো আমরা পর্যায়ক্রমে করবো ইনশাল্লাহ। মাদ্রাসা বোর্ডের এখনো কিছু বিষয় আছে যেটা আমাদের অংশীজনেরা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয়, যেমন দাখিল আলেম, এই দুটিতে এখন বোর্ডে আছে, ফাজল কামাল চলে গেছে বিশ্ববিদ্যালয়ে, ছাত্রছাত্রীদের অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড এখন হার্ড কপি দেওয়া হয়, বোর্ডে থেকে নিতে হয় অথবা আঞ্চলিক অফিস থেকে নিতে হয়। আমি জয়েন করার একদিন পরে এই সেক্টরে গেলাম, গিয়ে দেখলাম রেজাল্ট কীভাবে তৈরি করে। আমি তখন সেখানে বললাম যে অ্যাডমিট কার্ডের জন্য বোর্ডে আসতে হবে কেন, এটা আপনারা আপলোড করে দিবেন, সব প্রতিষ্ঠান ডাউনলোড করে তারা প্রিন্ট করে নেবেন, তাহলে বোর্ডে আসা লাগবে না তাদের। একজন প্রিন্সিপাল তেতুলিয়া থেকে, টেকনাফ থেকে 30-40টা অ্যাডমিট কার্ডের জন্য ঢাকায় আসবে, এটা তার জন্য হয়রানি, সময় যাপন, অর্থ অপচয়, এটি বন্ধ করতে হবে। আমাকে বোঝানোর চেষ্টা করা হলো যে স্যার এটি করতে হয়তো নিরাপত্তা প্রশ্ন, ডুপ্লিকেটিং হতে পারে ইত্যাদি ইত্যাদি। মানে আসল বিষয় হলো মানুষ আসলে কিছু উপায় কামাইয়ের সুবিধা থাকে। আমি বললাম যে কেন ডুপ্লিকেটিং হবে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আমি চাকরি করেছি দীর্ঘদিন, সেখানে তো এই সিস্টেম আপলোড করা যায়, কলেজ থেকে এগুলো প্রিন্ট নেওয়া হয়। তারা যদি করে আপনারা বলবেন না কেন, আপনি যদি মনে করেন এই জায়গায় ডুপ্লিকেটিং হওয়ার আশঙ্কা আছে অথবা নিরাপত্তার প্রশ্ন আছে, সেটা প্রিজারভেটিভ মেজর নেবেন যাতে এটি না হয়। যেমন এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমি অলরেডি এটি বলে দিয়েছি যে আগামী বছর থেকে পরিষদ এবং কর্তৃপক্ষ যারা রয়েছে তারা একসাথে মিলে যেন কর্তৃপক্ষ যে ইসলাম ইউনিভার্সিটি সেই পর্যন্ত যেতে পারি, এবং কর্তৃপক্ষের সকল শাখায় এবং সকল অঙ্গনে যেন আমরা সততা, নিষ্ঠা, আন্তরিকতা এবং সর্বোচ্চ যে ইনসাফ, ন্যায় সেগুলো যেন প্রতিষ্ঠার মাধ্যমে আমরা কর্তৃপক্ষকে ব্যক্তিগত, পরিবার এবং সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে যেন এই আমাদের আলোকিত শিক্ষাক্ষেত্রে যেন তারা অবদান রাখতে পারে, সেই দোয়া কামনা করে দোয়া সাইডগুলো এখনো ব্যক্তি রয়েছে, অসম্পূর্ণ রয়েছে, সেগুলো যেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ এবং সম্মানিত প্রধান অতিথি সহ যার সেখানে যে অঙ্গনে সুযোগ রয়েছে বিনীতভাবে অনুরোধ করবো
সেই সহযোগিতা করে কুর্তুবীর এই শিক্ষা আন্দোলনকে, কুর্তুবীর এই শিক্ষাকে তথা ইসলামের এই শিক্ষাকে যেন আমরা সুপ্রতিষ্ঠিত করতে পারি প্রতিটি অঙ্গনে, সেই দোয়া কামনা করে আজকে এই কষ্ট করে দীর্ঘ সময় সকাল থেকে এসে আমাদের এই অনুষ্ঠানকে পরিপূর্ণভাবে সফল করার জন্য আবারও অভিনন্দন জানিয়ে, বিশেষ করে আমাদের শিক্ষার্থী সহ মা বোনেরা সহ এই সকল সদস্যকে এই একটা দেড়টা পর্যন্ত আপনারা বসে আছেন, বিনীতভাবে ক্ষমা চাচ্ছি যে আপনারা রোদের মধ্যে অনেক কষ্ট করে আমাদের সম্মানিত অতিথির সম্মান বজায় রেখে, কুর্তুবীর সম্মান বজায় রেখে এবং কুর্তুবীর এই অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়ার জন্য এই সুন্দরভাবে বসে থেকে আজকে যে দৃষ্টান্তি স্থাপন করলেন মৃত্যুর আগ পর্যন্ত এবং পরবর্তী সময়ের জন্য কর্তব্য মনে রেখে এই কর্তব্যকে এগিয়ে নিতে পারে সেই দোয়া কামনা করে এবং ধন্যবাদ জানিয়ে এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সম্মানিত প্রধান অতিথি, প্রধান আলোচক, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সঙ্গে যারা বসে আছেন সুধীমণ্ডলী, সম্মানিত অভিভাবক, শিক্ষার্থী এবং আমার প্রিয় ভবিষ্যৎ শিক্ষক কর্মকর্তা কর্মচারী সহ এই এলাকার এই মাঝখানে আমরা আজকে যে সেই অনুষ্ঠান করতে পারলাম, সেজন্য এই অত্র এলাকার সম্মানিত যারা এলাকাবাসী রয়েছেন, বসার মালিক রয়েছেন, সুবিজন রয়েছেন, তাদের যে কষ্ট হয়েছে সেই কষ্টের জন্য ক্ষমা প্রার্থী এবং আগামী দিনের জন্য আমরা আরো সুন্দর করে করতে পারি সেই দোয়া কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে এই কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যারকে অসংখ্য ধন্যবাদ তার বক্তব্য প্রদান করার জন্য। চেয়ারম্যান স্যারের বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা পর্ব শেষ হলো। এবার নবীকরণ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ। ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমরা দুজন। আল্লাহ হাফেজ। নবীনবরণ ও পুরস্কার বিতরণ পর্বের আগে কুর্তুবী মাদ্রাসার পক্ষ থেকে সম্মানিত অতিথিবৃন্দকে উপহার প্রদান করা হবে। প্রথমে মাননীয় প্রধান অতিথি জনাব প্রফেসর মিয়া মোহাম্মদ নুরুল হক স্যারকে উপহার তুলে দিবেন অনুষ্ঠানের সভাপতি কুর্তুবী মাদ্রাসা টাঙ্গাইলের চেয়ারম্যান জনাব হারুনুর রশিদ খান। ক্রেস্ট এবং পুরস্কার মাদ্রাসার পক্ষ থেকে অতিথিবৃন্দকে প্রদান করা হবে। বিশেষ অতিথি জনাব মাওলানা ইকরামুল খলিল সাহেবের হাতে উপহার তুলে দিবেন কুর্তুবী মাদ্রাসা টাঙ্গাইলের পরিচালক আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল জলিল সাহেবের হাতে উপহার তুলে দিবেন কুর্তুবী হিফজ মাদ্রাসা টাঙ্গাইলের বিভাগীয় প্রধান জনাব ইমাম উদ্দিন আকন্দ। কুর্তুবী ক্রিকেট মাদ্রাসা টাঙ্গাইলের বিভাগীয় প্রধান জনাব আবুল কালাম আজাদ উপহার তুলে দিচ্ছেন। বিশেষ অতিথি জনাব ডাক্তার এস.এ. আলম মিঠুকে উপহার তুলে দেন কুর্তুবী দাখিল মাদ্রাসা টাঙ্গাইলের বিভাগীয় প্রধান জনাব শামসুল হক। বিশেষ অতিথি জনাব এস.এ. আলম মিঠু সাহেবকে উপহার তুলে দিবেন বিশেষ অতিথি জনাব ডাক্তার সৈয়দ রফিক সাহেবের হাতে উপহার তুলে দিবেন কুর্তুবী মাদ্রাসা আদি টাঙ্গাইল শাখার পরিচালক জনাব আবুল হাশেম। অনুষ্ঠানের সভাপতি কুর্তুবী মাদ্রাসা টাঙ্গাইলের চেয়ারম্যান জনাব হারুনুর রশিদ খান সাহেবের হাতে উপহার তুলে দিবেন কুর্তুবী ক্রিকেট মাদ্রাসা টাঙ্গাইলের বিভাগীয় প্রধান জনাব আবুল কালাম আজাদ। এই পর্বে অংশ নেওয়ার জন্য সম্মানিত অতিথিবৃন্দকে অসংখ্য ধন্যবাদ। এবার
খুদে শিক্ষার্থীদের পর্ব। খুদে শিক্ষার্থী, নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করার পর্ব। এবার সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক যারা আছেন তারা নবীন শিক্ষার্থীদের রজনীগন্ধা স্টিক দিয়ে বরণ করে নেবে। এখন শিক্ষার্থীদের বরণ করার পর্ব, তারপরে কাঙ্ক্ষিত পুরস্কার বিতরণ। এই পর্ব পরিচালনা করবেন আবুল কালাম আজাদ, জনাব শামসুল হক। আমাদেরও ডাকবেন না খালি তোমরা মাদ্রাসা প্রথম স্থান শরীফুল ইসলাম, দ্বিতীয় স্থান মাজহারুল ইসলাম শহীদ, এক সাইডে যাও। তৃতীয় রিয়ান বাদশা। কুরকুরি আলী আকবর, সিটি ক্যাম্পাস আলী আকবর, দ্বিতীয় আমিনা সুলতানা, তৃতীয় আতিকা, ভিডিও করবো না, এটা ভিডিও নিব না স্যার, একটু পরে দিই, এটা শেষ করে দিই। হাজার পাওয়া যাবে। গার্লস প্রিমিস মাদ্রাসা প্রস্তুত থাকবে। 5 পারা গ্রুপ, গার্লস প্রিমিস 5 পারা গ্রুপ। কুরকুরি প্রিমিস মাদ্রাসা কোদালিয়া রিয়ান খান 20 পারা গ্রুপে সামনে আছে। দ্বিতীয় স্থান সাইন 20 পারা গ্রুপে সাইন, তৃতীয় তাহসিন ইসলাম রিয়া, প্রস্তুত থাকবে কুরকুরি গার্লস প্রিমিস 5 পারা গ্রুপ। মুবাশশিরা জান্নাত প্রথম স্থান, দ্বিতীয় তাসফিয়া ইসলাম ইরা, তৃতীয় আবিয়া তহুরা খান বেটি। তাহফিজুল কোরআন সালমান ফারসি 20 পারা গ্রুপ, দ্বিতীয় স্থান সোহাব হোসেন, তৃতীয় লাফি সিকদার,